আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেমের আজকের লেকচারে সবাইকে ওয়েলকাম। আমি সাদিয়া সুলতানা। আমরা পড়ছিলাম বেসিক স্ট্রাকচার অফ কম্পিউটার সিস্টেম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব স্টোরেজ সিস্টেম এবং আইও স্ট্রাকচার সম্পর্কে। ও স্টোরেজ সিস্টেমে বা মেমোরি স্ট্রাকচারে আমরা যে জিনিসগুলো আমি এখানে কভার করার চেষ্টা করছি সেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে। এই পর্যায়ে আসলে আমরা বিভিন্ন স্টোরেজ ডিভাইসগুলো সম্পর্কে পড়ব, কিভাবে ডিভাইসগুলি কম্পিউটার সিস্টেমের সাথে যুক্ত থাকে এবং এদের কাজ কি। স্টোরেজ ডিভাইস কি এটা আসলে আমরা জানি। স্টোরেজ ডিভাইস হচ্ছে কম্পিউটারের এমন একটি কম্পোনেন্ট যেখানে ডাটা স্টোর করে রাখার জন্য ব্যবহার করা হয়। স্টোরেজ ডিভাইস কয়েকটা টাইপসের ভাগ করা যেতে পারে: প্রাইমারি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ এবং টারশিয়ারি স্টোরেজ। এখানে চিত্রে আমরা একটি হায়ারার্কি দেখতে পাচ্ছি। হায়ারার্কিতে কতগুলি মেমোরি ডিভাইস দেওয়া আছে, যেখানে প্রথমটা নাম হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টার হচ্ছে মেমোরির সবচেয়ে ছোট একটা স্টোরেজ ডিভাইস, যেখানে ডাটা বিট আকারে স্টোর করা থাকে, যেমন 32 বিট থেকে 62 বিট এই ধরনের বিট আকারে ডাটা স্টোর করা থাকে এবং এখানে ডাটা সবচেয়ে ফাস্টেস্ট মেমোরি বলা যেতে পারে রেজিস্টারকে। এরপরে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি রেজিস্টারের তুলনায় একটু লো স্পিডি, কিন্তু মেইন মেমোরির তুলনায় বেশি স্পিডি হয়। তো ক্যাশ মেমোরিটা কি জিনিস আমরা জানি। ক্যাশ মেমোরি হচ্ছে মেইন মেমোরিতে যদি কোনো কিছু স্টোর করা থাকে এবং আমরা যদি এমন হয় যে কোনো একটা ফাইল বা কোনো কিছু সংখ্যক ফাইল আমরা বারবার ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করি, সেই ফ্রিকোয়েন্টলি অ্যাক্সেস করা ফাইলগুলোকে নিয়ে ক্যাশ মেমোরি তৈরি হয়, একটা অস্থায়ী মেমোরি যেটা সিপিইউ এবং মেমোরির মাঝখানে, মেইন মেমোরির মাঝখানে থাকে। যখন আমরা যেই ফাইলগুলি ফ্রিকোয়েন্টলি ওপেন করা হচ্ছে সেগুলো সেখানে স্টোর করা থাকে এবং সেখান থেকে যখন আমরা ওই ফ্রিকোয়েন্টলি ইউজ করা বা অ্যাক্সেস করা ফাইলগুলো যখন আমাদের আবার দেখতে হয়, তখন মেইন মেমোরিতে বা আমরা সার্চ করলে এই জিনিসগুলি খুব দ্রুত আমাদের সামনে চলে আসে। এরপর হচ্ছে মেইন মেমোরি। আমি পরবর্তী স্লাইডে মেইন মেমোরি সম্পর্কে ডিটেল পড়ব। মেইন মেমোরি দুই ধরনের বা দুইটা টাইপসের, একটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যাম এবং রম। এরপরে হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিতে পরে হচ্ছে ইলেকট্রনিক ডিস্ক, অথবা যেটাকে সলিড স্টেট ডিস্ক বলা হয় বা বলা যেতে পারে, ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, এগুলি সব হচ্ছে সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ে এবং ম্যাগনেটিক টেপস সেটা হচ্ছে টারশিয়ারি মেমোরি। এখন আমি এই হায়ারার্কিটাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা কি দেখি। আমরা এখানে দেখি যতই উপরের দিকে যাচ্ছে ততই এর স্পিড এবং কস্ট বেড়ে যাচ্ছে। তত বেশি হাই স্পিডি হচ্ছে, এর কস্ট তত বেড়ে যাচ্ছে এবং যত নিচের দিকে যাচ্ছে সাইজ বড় হচ্ছে, তাই না? যেমন প্রথমে বিট আকার ডাটা থাকতো, ম্যাগনেটিক টেপ সেই তুলনায় অনেক বিশাল, অনেক র্যাকের মধ্যে ডাটা থাকে। আমরা পরবর্তীতে পড়বো এটা সম্পর্কে। তো আমরা দেখতে পাচ্ছি যত নিচের দিকে যাচ্ছে মেমোরির সাইজ তত বেড়ে যাচ্ছে। এখন হচ্ছে আমরা পড়ব মেইন মেমোরি। মেইন মেমোরি হচ্ছে এমন একটা মেমোরি যেখানে আমাদের যে কোনো কাজ এক্সিকিউট করতে সাহায্য করে। যখনই আমরা কোনো কিছু করব তখনই একটা পাওয়ার চলাকালীন সময়ে যখন আমরা কোনো কাজ করব তখন মেইন মেমোরিতে ওই কাজটার একটা লগ সেভ করা থাকে। কেমন? এখন সেকেন্ডারি মেমোরির তুলনায় মেইন মেমোরি একটু ফাস্টার হয়ে থাকে। মেইন মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে
রম। কারণ এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, সেখানে আমি কিছু জিনিস অলরেডি বলে ফেলেছি, যেমন ফাস্টার দ্যান সেকেন্ডারি মেমোরি। সেখানে আমরা যখনই কোনো কম্পিউটার কোনো কাজ চলতে থাকে, কম্পিউটার যখন রান করতে থাকে, তখন যেই কাজগুলো চলছে সেগুলো মেইন মেমোরিতে সেভ করা থাকে। ঠিক আছে, এখন হচ্ছে র্যাম এবং রম। র্যাম কম্পিউটারের মেইন মেমোরি। যখন কোনো কম্পিউটার ওপেন করা হয়, যে কোনো কাজ করার সময় এটা মেমোরি স্পেসে সেভ করে রাখে র্যাম, কিন্তু পাওয়ার অফ হয়ে গেলে সেই ডাটাটা আর সেখানে স্টোর করা থাকে না। তার মানে কি, যখন আমরা কোনো, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি, মাইক্রোসফট এক্সেলে কাজ করছি, যখন কম্পিউটার চলছে তখন এটা সম্পর্কে একটা লগ র্যামে জমা থাকবে। কিন্তু বাই এনি চান্স বা কোনো কারণে যদি কম্পিউটারটা অফ হয়ে যায়, পাওয়ারটা অফ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, তখন যদি আমরা আবার রিস্টার্ট করি কম্পিউটার, তাহলে কিন্তু যে প্রোগ্রামগুলো চলছিল সেগুলো অটোমেটিক্যালি স্টার্ট হয় না। তার মানে যে কাজটা চলছিল সেটা কম্পিউটার মেমোরিতে সেভ করা থাকে না। কেমন, আমরা যখন কাজ করছি তখন যতগুলি অ্যাপ বা যতগুলি সফটওয়্যার ওপেন থাকে, সেই সফটওয়্যারগুলা র্যামের মধ্যে জমা থাকে। আর রম কি? রম হচ্ছে রিড অনলি মেমোরি। এটা হচ্ছে এমন একটা মেমোরি যেখানে ডাটা শুধুমাত্র রিড করা যায়, রাইট করা যায় না। এই ডাটা বা ইনফরমেশনগুলো পার্মানেন্টলি স্টোর করা থাকে, এবং এটা স্টোর করা হয় সিস্টেম ম্যানুফ্যাকচারিং এর সময়। যেমন কম্পিউটার রান করার সময় রমের প্রোগ্রামগুলো দরকার হয়, আর এটাই মূলত বুটস্ট্র্যাপ প্রোগ্রাম, যেটা আমরা গত লেকচার ভিডিওতে বুটস্ট্র্যাপ প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করেছিলাম। শুধুমাত্র কম্পিউটার সিস্টেম না, এই রম বা এই রিড অনলি মেমোরি বা ম্যানুফ্যাকচারিংয়ের সময় যে ফাইলগুলো যেভাবে লেখা থাকে, এই ধরনের টেকনিকটা ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনের মতো ইলেকট্রনিক ডিভাইসেও ব্যবহার করা হয়। কেমন, এখন আমরা পরবর্তীতে ভোলেটাইল এবং নন ভোলেটাইল মেমোরিটা দেখি। ভোলেটাইল আর নন ভোলেটাইল মেমোরি কি জিনিস? ভোলেটাইল মেমোরি হচ্ছে, আমরা অলরেডি বলছি যে র্যামের মধ্যে যখন ডাটাগুলো স্টোর করা থাকে, পাওয়ারটা যদি কোনো কারণে অফ হয়ে যায় তাহলে সেই ডাটাগুলো সেখানে আর সেভ করা থাকে না, মানে একটা অস্থায়ী মেমোরি। তো এটাকে বলা হয় র্যাম। আর নন ভোলেটাইল মেমোরি কি, যে কম্পিউটারের সাথে বা কম্পিউটারের পাওয়ারের সাথে এটা রিলেটেড না, পাওয়ার অফ হয়ে গেলেই যে ডাটাগুলা হারায় যাবে, ব্যাপারটা সেরকম না। এটা হচ্ছে স্থায়ী মেমোরি। এবং ভোলেটাইল মেমোরি আর নন ভোলেটাইল মেমোরির মধ্যে একটা পার্থক্য হচ্ছে, ভোলেটাইল মেমোরি কন্টিনিউয়াসলি রিফ্রেশ করতে থাকতে হয়, কারণ আমরা কোন ফাইলটা বা কোন লকটা, কোন নতুন অ্যাপ্লিকেশনটা অন করলাম, সেটা ডাটাটা সেখানে সেভ করে রাখতে হয়। কিন্তু নন ভোলেটাইল মেমোরিতে কন্টিনিউয়াসলি বা পিরিয়ডিক্যালি রিফ্রেশমেন্টের বা রিফ্রেশ করার দরকার হয় না। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কোনো ডাটা যখন আমরা পার্মানেন্টলি কোথাও কম্পিউটারে স্টোর করে রাখতে চাইবো, তখন আমাদের দরকার হবে সেকেন্ডারি মেমোরি। কেমন, এখন সেকেন্ডারি মেমোরি কি কি হতে পারে, এখানে কতগুলো এক্সাম্পল আছে, যেমন ফিক্সড ডিভাইস বা রিমুভেবল ডিভাইস। ফিক্সড ডিভাইস বলতে আমরা বুঝি হার্ড ডিস্ক, যেটা কম্পিউটারের হার্ড ডিস্ক বলতে আমরা যেটা বুঝি সেটা। পেন ড্রাইভ বা এই ধরনের যে ডিস্ক ড্রাইভগুলো আছে সেগুলো হচ্ছে রিমুভেবল ডিভাইস, সরি। তো এগুলো কম্পিউটার মেমোরির পাওয়ার অন অফের সাথে রিলেটেড না, এখানে ডাটাগুলা পার্মানেন্টলি সেভ করে রাখা যাবে, এবং এটা প্রাইমারি মেমোরির তুলনায় চিপ, কেমন সস্তা। এখন হচ্ছে টারশিয়ারি মেমোরি। টারশিয়ারি মেমোরি হচ্ছে মেমোরি হায়ারার্কির মধ্যে একদম সবার নিচে থাকে, এবং এটা ম্যাগনেটিক টেপগুলা যেগুলা সেগুলা থাকে। এখানে হচ্ছে যে সমস্ত সেক্টরে হিউজ পরিমাণ মেমোরি দরকার হয়, সাধারণত ব্যাকআপ সার্ভিসে, যেখানে ডাটা সিস্টেম ব্যাকআপ রাখা হয় বা ডাটা ব্যাকআপ রাখা হয়, সেসব জায়গাতে টারশিয়ারি মেমোরিগুলি ব্যবহার করা হয়। এখানে আমরা ফিগারে দেখতে পাচ্ছি একটা টারশিয়ারি মেমোরির একটা চিত্র। এরকম অনেকগুলো র্যাকের মতো থাকে, সেই সব র্যাকের ডাটা বা মেমোরি ম্যাগনেটিক টেপ থাকে, সেভ করা থাকে। একটা রোবোটিক আর্ম বা রোবোটিক মেকানিজম সেখানে ইউজ করে। সেটা কি করে, অটোমেটিক্যালি যখন কোনো একটা ডাটা বা কোনো একটা ডিভাইস খালি হয়ে যায়, অটোমেটিক্যালি একটা রোবোটিক মেকানিজম একটা নতুন একটা ম্যাগনেটিক টেপ সেখানে নিয়ে ইনসার্ট করে বা মাউন্ট করে দেয়। তখন কি হয়, ডাটাটা ইনক্রিজ বা সিস্টেম ডিমান্ড অনুযায়ী সেখানে ডাটাটা সে রোবোটিক আর্মটা বাড়ায় দেয়, বা যখন দরকার হবে একটা ম্যাগনেটিক টেপ রোবোটিক আর্মটা এনে অ্যাড করে দেয়। তো এটা হচ্ছে মোটামুটি আমরা মেমোরি স্ট্রাকচারটা
শেষ করে ফেললাম। এখন একটা ইম্পর্টেন্ট টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে আইও স্ট্রাকচার। আইও স্ট্রাকচারে আমি এই জিনিসগুলা কভার করার চেষ্টা করব। আচ্ছা, এখন এখানে আমি কতগুলো পয়েন্ট আকারে লেখার চেষ্টা করছি। এখানে আমি বলি স্টোরেজ হচ্ছে অনেকগুলি আইও ডিভাইসের মধ্যে একটা। কেমন, আমরা যে স্টোরেজ ডিভাইসটা পড়লাম, অনেকগুলি আইও ডিভাইসের মধ্যে একটা হচ্ছে এই স্টোরেজ। অপারেটিং সিস্টেমের কোডের একটা বড় অংশ মেনটেন করতে ব্যবহার করা হয় আইও। কারণ কি? কারণ এটার উপর অপারেটিং সিস্টেমের রিলায়েবিলিটি এবং পারফরমেন্স অনেকাংশে ডিপেন্ড করে। কীরকম? যেমন আমরা ডাবল ক্লিক করে একটা কিছু ওপেন করার চেষ্টা করছি বা ওপেন করতে চাচ্ছি, যদি আইও ডিভাইস ঠিকমতো কাজ না করে বা অপারেটিং সিস্টেম যদি আইও ডিভাইসের সাথে ঠিকমতো কানেক্টেড হতে না পারে, তাহলে ফাইলটা ওপেন হবে না বা অনেক সময় লাগবে, যেটা সিস্টেমের পারফরমেন্সকে ফল করবে। তার মানে অপারেটিং সিস্টেমের একটা বড় অংশ হচ্ছে আইও ম্যানেজমেন্ট। 3 নাম্বার পয়েন্টটা, জেনারেল পারপাস কম্পিউটারে সিপিইউ এবং অনেক ডিস্ক কন্ট্রোলার একটা কমন বাস দিয়ে কানেক্টেড থাকে অলরেডি। এই জিনিসটা সম্পর্কে আমরা প্রথম লেকচারে এবং গত লেকচারেও বলে ফেলেছি, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রতিটা ডিভাইস, এই জিনিসটাও আমি গত লেকচারে বলেছি যে প্রতিটা ডিভাইস আলাদাভাবে একটা ডিভাইস কন্ট্রোলারের আন্ডারে থাকে এবং প্রত্যেকটা ডিভাইস কন্ট্রোলার একটা আলাদা আলাদা নেচারের হয়ে থাকে, আলাদা আলাদা ডিভাইসের ইনচার্জ হিসেবে কাজ করে। এখন কন্ট্রোলারগুলা অপারেটিং সিস্টেমের সাথে কিভাবে ইন্টারাক্ট করবে? আমাদের একটা প্রপার ইন্টারফেস থাকবে যা কন্ট্রোলারগুলোকে অ্যালাউ করবে অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারাক্ট করার জন্য। এটা কি? এটা হচ্ছে ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভার জানে ডিভাইস কন্ট্রোলারগুলির কী ধরনের নেচার আছে এবং এই ডিভাইস ড্রাইভারগুলি বাকি সম্পূর্ণ অপারেটিং সিস্টেমকে একটি ইউনিফর্ম ইন্টারফেস প্রোভাইড করে। যেমন এটা হচ্ছে আমি এখানে এই পয়েন্টগুলি দিয়ে আইও ডিভাইস স্ট্রাকচারের কিছু বেসিক কথাগুলা বললাম। এখন আমরা দেখব দেখব আইও অপারেশন কিভাবে কাজ করে। আইও অপারেশন শুরুতেই অ্যাপ্রোপ্রিয়েট রেজিস্টার লোড করে কন্ট্রোলারের মাধ্যমে, ঠিক আছে? আইও অপারেশন যখন শুরু হবে, শুরুতেই অ্যাপ্রোপ্রিয়েট যেই কাজের জন্য যেই রেজিস্টারটা দরকার হবে, ডিভাইস কন্ট্রোলারের মাধ্যমে সেই রেজিস্টারটা ওপেন করে। রেজিস্টারগুলো কেন লোড করবে? কারণ রেজিস্টারের মধ্যেই ইনফরমেশন থাকে যে কি কাজ করতে হবে সেই সম্পর্কিত। The device controller in turn examines the content of this register to determine what action to take. কি কাজ করতে হবে সেটা সম্পর্কে ইনফরমেশনগুলো এই রেজিস্টারে থাকে। এজন্য এই ডিভাইস কন্ট্রোলার কি করে? রেজিস্টারটা ওপেন করে। যেমন আমি ডাবল ক্লিক দিয়ে কিছু একটা ওপেন করতে চাচ্ছি, এখন কি ওপেন করতে চাচ্ছি এটা সেই রেজিস্টারের মধ্যে থাকবে, যে রেজিস্টারের মধ্যে থাকবে ডিভাইস কন্ট্রোলার সেই রেজিস্টারটাই ওপেন করবে। কেমন? এরপর কন্ট্রোলার ওই ডাটাগুলি তাদের লোকাল বাফারে স্টোর করবে, লোকাল বাফারের মধ্যে সেই ডাটাগুলোকে স্টোর করবে। যখন ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে, তখন কন্ট্রোলার তার ড্রাইভারকে ইনফর্ম করবে যে টাস্ক শেষ। কিভাবে? একটা ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমে জানাবে যে কাজ শেষ হয়ে গেছে। এরপর ড্রাইভার অপারেটিং সিস্টেমকে কন্ট্রোল দিয়ে দিবে। তার মানে অপারেটিং সিস্টেম বা আইও অপারেশন যখন হয়, তখন প্রথমে কি হয়, একটা ডিভাইস থেকে আমরা রিকোয়েস্ট করি, ঠিক আছে? তো রিকোয়েস্ট যখন করি সিপিইউ এর মাধ্যমে, সেখান থেকে একটা মেমোরি ডিভাইসে অ্যাক্সেস করা হয়, সেখান থেকে একটা রেজিস্টার ফাইল থাকে, স্পেসিফিক রেজিস্টারটা ওপেন করা হয়। ওপেন করার পরে এখানে ডিভাইস ড্রাইভার কি করে,
সেই ইনফরমেশনটা নিয়ে একটা লোকাল বাফারে জমা করে, যে ডাটাটা দরকার সেই ডাটাটা অনুযায়ী কাজ হয়। তারপর কি হয়, এখানে বেশ কয়েকবার ডাটা মুভমেন্ট হয়, একবার এখানে আসে বাফারটাতে ডাটাটা জমা রাখে, আবার এখানে আসে, আসার পর এখানে যখন আইও ডিভাইসকে জানানো হয় যে কাজটা কমপ্লিট, তখন আইও ডিভাইস একটা ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমে একে জানায় দেয় সিপিইউকে, বা জানায় দেয় যে কাজ শেষ হয়ে গেছে। তখন সিপিইউ আবার কন্ট্রোলটা পাঠায় দেয় অপারেটিং সিস্টেম যে কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি যে কোনো একটা কাজ, যেমন এখানে তো ছোট একটা কাজের কথা বললাম, এমন যদি হয় বার্স্ট অফ ডাটা, অনেকগুলি ডাটা দিয়ে আমাদেরকে একটা আইও অপারেশন হচ্ছে, সেখানে বারবার আমাকে কাজটা হচ্ছে শেষ হচ্ছে, বা কাজটা কতটুকু হলো, একটা প্যাকেট ডাটা যখন যাবে তখন ইন্টারাপ্ট সিগন্যাল পাঠানো হবে যে একটা ডাটা পাঠানো শেষ হয়ে গেছে। তারপর কি হবে, আবার বাফার থেকে বাফারে জমা হবে, সেখান থেকে আবার ডাটা এসে আবার ইন্টারাপ্ট সিগন্যাল পাঠানো হবে যে আরেকটা কাজ শেষ হয়ে গেছে। তো যখন এরকম বার্স্ট ডাটা থাকবে, মানে বাল্ক ডাটা থাকবে, অনেক বড় ডাটা থাকবে, সেই ক্ষেত্রে বারবার যখন এরকম ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাইতে থাকবে, তখন কি হয়, সিপিইউ কিন্তু একটা লং টাইমের জন্য আইডল বসে থাকবে। কারণ কি, আইও ডিভাইসের কাজ যখন হবে সিপিইউ কিন্তু তখন কোনো কাজ করবে না। যখন ইন্টারাপ্ট সিগন্যাল হয় তখন কিন্তু সিপিইউ বসে থাকে, অলরেডি আমরা গত লেকচার ভিডিওতে এটা বলেছি। তো এখানে বড় ছোট ডাটার বেলাতে একটা একটা ডাবল ক্লিক করে একটা ডাটা ফাইল ওপেন করতে চাচ্ছি, এটাতে এটা তত হ্যাম্পার হয় না। কিন্তু যদি আমরা বড় ডাটা পাঠাই সেই ক্ষেত্রে যদি এখানে বারবার আমার ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাইতে হয় সিপিইউকে, তাহলে সিপিইউ অনেকটা সময় আইডল বসে থাকবে এবং এটাতে পারফরমেন্স কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, একটা প্রবলেম সলভিং একটা ব্যাপার। এখানে কি হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে যখন এমন বড় কোনো ডাটা আদান প্রদান হতে থাকে, তখন বারবার করে সিগন্যাল ডাটাটা পাঠানোর সময়, বা বারবার সিগন্যালে ডাটা আইও ডিভাইস একে অ্যাক্সেস করার সময় ইন্টারাপ্ট সিগন্যাল বারবার যেন সিপিইউকে অ্যাক্সেস করতে না পারে, মানে সিপিইউ তার কাজ চলতে থাকে, তখন বাফার বা ডিরেক্ট তার বাফার মেমোরি থেকে ডাটাটা এনে যখন কাজ হয়, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কি করে আইও ডিভাইসটা, সিপিইউকে হ্যান্ডেল না করে বা বারবার ইন্টারাপ্ট সিগন্যাল না পাঠায় ডিরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করে। বাফার থেকে কাজ কমপ্লিট করার পর, ডাটা আদান প্রদান করার পর যখন তার কাজটা শেষ হয়ে যায়, শুধুমাত্র একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠায় কি হয়, কাজটা শেষ হয়ে গেছে এই ধরনের একটা ইনফরমেশন দেওয়া হয়। তার মানে ডিএমএ কি করে, বারবার সিপিইউকে আইও ডিভাইসের মাধ্যমে যে ইন্টারাপ্ট সিগন্যালটা যায় সেটা যাতে বারবার না পাঠাইতে হয়, সেজন্য ডিরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করে বড় ফাইল বা বড় একটা আইও ডিভাইস বা আইও অপারেশন চলার সময়, যাতে বারবার করে কাজ করার কারণে মেমোরিকে বা সিপিইউকে একটা বেশি বড় সময়ের জন্য আইডল বসে থাকতে না হয়। তাতে কি হয়, সিপিইউ অন্যান্য কাজ করতে পারে, এই সময়ের মধ্যে আইও ডিভাইস ডিএমএ এর মাধ্যমে ডিরেক্ট মেমোরিকে অ্যাক্সেস করে আইও অপারেশনটা কমপ্লিট করে, এবং এরপরে একটা শুধুমাত্র লাস্ট একটা ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমে সিপিইউকে জানায় দেয় যে আইও অপারেশন শেষ। এতে বারবার সিপিইউ বাধাপ্রাপ্ত হয় না এবং সে তার কাজ চালায় যেতে পারে, এবং এটার ফলে সিপিইউ এর পারফরমেন্স বৃদ্ধি পায়। কেমন, তাহলে এখানে এই জিনিসগুলোই আসলে আমি লিখে রেখেছি যে ইন্টারাপ্ট সিগন্যাল মাধ্যমে তাহলে কি হয়, পুরা কাজটা করার সময় বারবার ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট না করে শুধুমাত্র কাজ শেষ হয়ে গেলে একবার একটা জেনারেট করা হয় একবার একটা ইন্টারাপ্ট ব্লক। তাতে কি হয়, সিপিইউ তার কাজ চালায় যেতে পারে। কেমন, তাহলে আজকের লেকচারে এতটুকুই ছিল।
তো এই পর্যন্ত আমরা মোটামুটি অপারেটিং সিস্টেমের বেসিক স্ট্রাকচার অনেকটুকু কভার করে ফেলেছি। যদি প্রথম থেকে সিরিয়ালি লেকচারটা দেখে আসা হয় বা দেখে কেউ যদি দেখে, তাহলে আমার মনে হয় মোটামুটি কমপ্লিট বোঝা যাবে যে আমরা কি বলতে চাচ্ছি, কেন বলতে চাচ্ছি। এবং এরপরে যখন আমি নেক্সট ভিডিওগুলো আপলোড করব, যেগুলো হবে অপারেটিং সিস্টেমের উপর, আমরা একটা কমপ্লিট আইডিয়া পাবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।